পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক মহারাজ স্বামী শিবপ্রদানন্দজি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় তারাশঙ্কর দাস মহোদয়, বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং আমার প্রিয় বিদ্যাপীঠ অন্তেবাসী বৃন্দ, এখানকার ছাত্ররা। আমার সম্বন্ধে আমার প্রাক্তন ছাত্র, তোমাদের এই বিদ্যাপীঠের যিনি অধ্যক্ষ, তিনি অনেক কথা বলেছেন। আমি কিছুটা সংকুচিত বোধ করছি, এতখানি প্রশংসার বোধহয় আমি যোগ্য নয়। যাই হোক, এখানে এই যে আমার আশা, এটা প্রথম নয়। আজ থেকে ৩০ বছর আগে 1996-97 মাঝামাঝি আমি এখানে এসেছি, একাধিকবার এসেছি এবং রবীন্দ্র জয়ন্তীতেও আমি যোগদান করেছি। তখন অডিটোরিয়াম হয়েছিল, এরকম মুক্তাঙ্গনে নয়। এবং তোমাদের মাঝখানে এসে আমার বারবার নরেন্দ্রপুরের কথা মনে হচ্ছে। তার কারণ 25শে বৈশাখের দিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে আম্রকুঞ্জ আছে সিনিয়র সেকশনের, সেখানে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। সেখানেও ছেলেরা বসে, আম গাছের ছায়ার তলায় কয়েকজন বসার সৌভাগ্য লাভ করে। কিছু কিছু ছাত্র একটু সূর্যকর তাপ সহ্য করে। ঠিক সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এখানে দেখছি। এই যে তরুণ প্রাণ আমার সামনে বিস্তৃত হয়ে আছে, এদের সান্নিধ্য মনকে খুব প্রসন্ন করে তোলে। তোমরা সবাই রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির কথা জানো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এখানে এই রবির কর কথাটির আক্ষরিক অর্থ আছে এবং রূপক অর্থ আছে। এক, এখানে এই প্রভাত এবং তোমরা সব সূর্য করো স্নাত। রূপক অর্থে আমরা সবাই রবীন্দ্র করো স্নাত। এখানে আজ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছি। তো রবীন্দ্রনাথ এত বিশাল মাপের কবি, তার সম্পর্কে বলতে গেলে বলার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে গীতাঞ্জলি, জানো তো? গীতাঞ্জলি 1913 সালে ইংরেজি গীতাঞ্জলি তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। সেই ইংরেজি গীতাঞ্জলি, ইংরেজিতে দ্য সং অফারিংস, অনেকেই জানো, তোমরা অনেক কিছু জানো। এই যেসব অনুষ্ঠান করলে ছেলেরা কি সুন্দর করে স্বরচিত কবিতা পাঠ করলে, সাম্যব্রত, জিশানু, অভ্রদীপ, স্বর্ণদ্বীপ, রাজন প্রসাদ কি সুন্দর করে পরিবেশন করলে স্বরচিত কবিতা, খুব শুনে খুব আনন্দ পেয়েছি। আজকে বাংলা নববর্ষের দিন 1433, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ঊর্ধ্বলোক থেকে আমাদের উদ্দেশ্যে মঙ্গলবাণী বিতরণ করুন, সবাই এটাই চাইব। তো যে রবীন্দ্রনাথ সম্পর্কে শেষ করা যাবে না, ওই গীতাঞ্জলির ইংরেজি গীতাঞ্জলি দ্য সং অফারিংস, তার প্রথম যে কবিতা, উনি ওগুলোকে ভার্স বলছেন, ভার্স 1, ভার্স 2, এরকম 103টি কবিতা ওখানে আছে। ভার্সেস বলছেন উনি ওখানে। তার প্রথম কবিতা, সেটি গানও আছে। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তবু, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। এটি তাঁর যে জীবন দেবতা, তাঁর প্রতি তার সম্পূর্ণ আত্মনিবেদনের একটি কবিতা। শেষে ভারী সুন্দর 4টি লাইনের যে স্তবক আছে,
আমারই শুধু একটি মুঠি ভরি, দিতেছ দান দিবস বিভাবরী। হলো না সারা কত না যুগ ধরি, কেবলই আমি লব। একটু ভাববার কথা, চিন্তার কথা, তোমরা একটু চিন্তা করবে। একজন দিয়েই চলেছেন আর আমরা কেবল নিয়েই চলেছি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি ঈশ্বরকে যেটা বলছেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু সেই একই কথা বলতে পারি। হলো না সারা কত না যুগ ধরি, কেবলই আমি লব। He only goes on giving and you go on taking from him. This is an endless process. এটা মনে রাখতে হবে। এবং তোমাদের আজকে একটা ঘটনার কথা উল্লেখ করি, অনেকে হয়তো জানো না। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি প্রথমে বিদ্যাপীঠ অন্তেবাসী কথাটা ব্যবহার করেছি। অন্তেবাসী কথাটার অর্থ শিষ্য বা ছাত্র। প্রাচীন ভারতের যে গুরুকুল বিদ্যা ব্যবস্থা ছিল, আশ্রমিক বিদ্যা ব্যবস্থা ছিল, তাতে অন্তেবাসী কথাটি আছে। আমার মনে হলো যে বিদ্যাপীঠ কথাটির সঙ্গে অন্তেবাসী কথাটা খুব সুন্দরভাবে যায়, তো সেটা বলছি। 1920 সাল, কোন সাল? 1920 সাল। যারা এখানে বড়রা আছেন আমাকে মাফ করবেন, আমি সামনে এই যে আমার ছাত্ররা রয়েছে এদের কথা মনে রেখেই আমি বলছি। আমি এতদিন শিক্ষক ছিলাম, তো সেই মাস্টারি ভাবটা আমার এখনো যায়নি। আমি স্বামী শিবপ্রদানন্দজিকে তাই বলছিলাম যে সভায় বক্তৃতা করার মতো বোধহয় আমার যোগ্যতা এখনো আসেনি মনে হয়, কিন্তু এই সামনে যারা আছে ছাত্ররা, এদের কথা মূলত মাথায় রেখে আমি বলছি। আপনারা, আমি যা বলবো সবই জানেন, সুতরাং আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এদের কথা, আমার উদ্দিষ্ট শ্রোতৃমণ্ডলী এই অন্তেবাসী বৃন্দ, সেই জন্য বলছি এই ঘটনাটার কথা শোনো। 1920 সাল, রবীন্দ্রনাথ তখন ইতোমধ্যেই জগৎ বিখ্যাত একজন কবি হয়েছেন, কেননা 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। লন্ডনে আছেন 1920 সালে। হঠাৎ ওনার কাছে একটি চিঠি এসেছে, একজন ইংরেজ মায়ের চিঠি। তো তিনি লিখেছেন যে আপনাকে আমি এই যে চিঠি লিখছি, আপনার পুরো ঠিকানা আমি জানি না, আপনি লন্ডনের ঠিক কোথায় এই এখন আছেন, কেবল আপনার নামটি আমি খামের ওপরে লিখে দিয়েছি। আশা করি আপনার খ্যাতির সুবাদে এই চিঠি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে। এবং পৌঁছেওছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠিটা এসেছে। সেখানে ওই ইংরেজ মা কী লিখছেন যে 1918 সালে কি হয়েছিল বলো তো? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল, 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। উনি লিখছেন, আমার ছেলে ইংরেজ সৈন্য হিসেবে ফ্রান্সের রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় মারা যায়। তার মারা যাওয়ার পর তার জিনিসপত্রগুলো আমার কাছে ফেরত আসে, লন্ডনে ফেরত আসে। আমি নানা জিনিসের মধ্যে খুঁজে খুঁজে একটি পকেট বুক আবিষ্কার করলাম। সেই পকেট বুকে যে তারিখে ওনার ছেলে মারা গেছেন, যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন তার আগের মুহূর্তে ডায়েরির মতো একটা এন্ট্রি করে দেখেছেন, ওখানে একটা কথা লিখে দিয়ে গেছেন। কথা কিছু না, একটি কবিতার দুটি লাইন, ইংরেজিতে অবশ্যই। সেই দুটি লাইন কি একটু চিন্তা করার চেষ্টা করো। সৈনিক রণাঙ্গনে যাচ্ছেন, জীবনের শেষ লেখাটুকু লিখে দিয়ে যাচ্ছেন ডায়েরিতে, পকেট বুকে। সেইখানে দুটি কবিতার লাইন হচ্ছে, When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. বাংলায়, যাবার আগে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা শুনেছি তুলনা তার নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম
সেই দুটি কবিতার নিচে লেখা আছে। কল্পনা করতে পারো, 7 সমুদ্র 13 নদীর পারের দেশের এক কবির কবিতার দুটি লাইন। সেটি একজন ইংরেজ সৈনিক মৃত্যুর আগের মুহূর্তে স্মরণ করছেন এবং ডায়েরিতে সেটা লিখে গেছেন, এবং তার মা সেটি জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখছেন। অর্থাৎ একজন খুব বড় মাপের কবি, তিনি কত দূর পৌঁছাতে পারেন, কত মানুষের হৃদয় স্পর্শ করতে পারেন, দেশকালের কোনো সীমারেখা তিনি মানেন না। এই ভূগোলের, দেশের সমস্ত গণ্ডি ছাড়িয়ে তিনি সহস্র মানুষকে প্রাণিত করতে পারেন। আচ্ছা, একজন কবি, বড় কবি, আরেকজন কবি সম্পর্কে কিছু বললে আমাদের কাছে সেটি খুব আকর্ষণীয় হয়। সাহিত্য সমালোচকরা তো প্রচুর জায়গায় আছেন, তারা সাহিত্য সমালোচনা করবেন, কিন্তু একজন নিজে যিনি বড় কবি, তিনি যখন আরেকজন বড় মাপের কবির সম্পর্কে কিছু বলেন, আমাদের মনোযোগ তৎক্ষণাৎ আকৃষ্ট হয়। তোমরা কেউ কেউ জানতে পারো, বিশেষ করে যারা 11-12 পড়ো, টি.এস. এলিয়ট। এখানে 11-12 যারা আছে একটু হাত তুলবে। ধন্যবাদ। না, টি.এস. এলিয়টের নাম আশা করি তোমরা শুনেছ। তিনিও 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ 1913, উনি 1948 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে আমি আর একজন কবির কথা এখনই আলোচনা করব। তিনি ডব্লিউ.বি. ইয়েটস। তিনি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির 10 বছর পরে, অর্থাৎ 1923 সালেও নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনার প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু এই মুহূর্তে আমি টি.এস. এলিয়ট প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। টি.এস. এলিয়ট 1948 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বিখ্যাত কবি, একজন দিকপাল কবি, একজন ইংরেজি সাহিত্যের 20 শতাব্দীর একজন বিরাট বিরাট মাপের কবি, এবং তিনি নাট্যকার এবং সাহিত্য সমালোচক। তিনি আরেকজন কবি, টেনিসনের নাম সবাই জানো। পুরুলিয়া বিদ্যাপীঠের কোনো ছেলে টেনিসনের নাম শোনেনি এটা আমি বিশ্বাস করব না। সেই টেনিসনের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে একজন বড় মাপের কবির 3টি গুণের কথা উল্লেখ করেছেন। ওনার ভাষাতেই বলছি, ইংরেজিতে, অ্যাবান্ডেন্স, ভ্যারাইটি, অ্যান্ড, এটা আমার কাছে খুব ভালো লাগে, কমপ্লিট কম্পিটেন্স। অ্যাবান্ডেন্স কথাটির অর্থ প্রাচুর্য। একজন বড় মাপের কবি, তিনি অজস্রভাবে লিখবেন, অল্পতে হবে না। তিনি বহু প্রয়োজ লেখক হবেন, তার সৃষ্টির অজস্রতা থাকবে। এই মাপকাঠিগুলো আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে প্রয়োগ করব, দেখবে একদমই সমস্তই মিলে যাবে। তাহলে একটা হলো অ্যাবান্ডেন্স, শুধু প্রাচুর্য হলে হলো না, ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি? বৈচিত্র্য। একই জিনিস প্রচুরভাবে লিখে চলেছেন, আমাদেরকে আকৃষ্ট করতে পারবে না। বৈচিত্র্য থাকলে তবে আমরা একটু নড়ে চলে বসি, বৈচিত্র্যের সন্ধান পেলে। এরপরের কথাটা আছে কমপ্লিট কম্পিটেন্স। এটার বাংলা অনুবাদ এইভাবে আমরা করতে পারি, পরিপূর্ণ নৈপুণ্য। এই পরিপূর্ণ নৈপুণ্যের ব্যাপারটা কি, দু একটা কথা বলা যায়। দেখো, একজন কবি হন, নাট্যকার হন, ঔপন্যাসিক হন, তারা কিছু বলতে চান, সেটা বিষয়বস্তু, কি বলতে চান, আবার কিভাবে বলতে চান, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে ইংরেজিতে আমরা টেকনিক বলি, আর বাংলাতে আমরা কি বলতে পারি, যে প্রকরণ প্রয়োগ, আঙ্গিক, কিভাবে কথাটা বলছেন। দেখো, তোমাদের যদি এখন আমি বলি যে তোমরা পৃথিবী সম্পর্কে একটি রচনা লেখো, তো এই 200 শব্দের মধ্যে পৃথিবীর কোথায় কি আছে, তার জিওগ্রাফিক্যাল ফিচার্স, তার ধরো পাহাড় পর্বত আছে, মরুভূমি আছে, আবার বিভিন্ন ঋতুর আবর্তন হয়, এগুলো নিয়ে একটা লেখো, তোমরা সবাই লিখে ফেলবে। কিন্তু রবীন্দ্রনাথ যখন পৃথিবী কবিতায় বলছেন,
দেখো সেখানে আমাদের সঙ্গে ওনার কোথায় তফাৎ, কোথায় কোন স্তরে নিয়ে গেছেন। কেবল বিষয়বস্তু নয়, বিষয়বস্তুকে কি আঙ্গিকে উনি অলঙ্কৃত করেছেন, সজ্জিত করেছেন। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান ও নিমগ্না পৃথিবী, নীলাম্বুরাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্যভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেরিত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ তোমার দিগন্তকে ছিনিয়ে নিতে হলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা স্বর্গীয় মদের ফেনা উপচিয়ে পড়ছে। বাতাসের মর্মধ্বনি, বনের মর্মধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় নিয়ে গেছেন ভাষাকে। আবার উনি লিখছেন, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত সহজ সরল স্বতঃস্ফূর্ত গভীর। এই যে একটা মানুষ যিনি আমারে তুমি অশেষ করেছ লিখতে পারছেন, কিংবা তোমাদের এই কবিতাটাও সকলের জানা আশা করি। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, হৃদয় জীবন বহে যেত অশান্ত। রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে ট্রান্সলেশন করছেন, when my play was with thee I never questioned who thou art, I knew nor fear nor shyness, my life was boisterous. জীবন বহে যেত অশান্ত, রবীন্দ্রনাথের ট্রান্সলেশন, মাই লাইফ ওয়াজ বয়েস্টারাস। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, জানো আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে, সেদিন কত না বন বনান্ত। ওগো তুমি সেদিন শুনে তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। তারপরেই দেখো কোথার থেকে, ভূমির থেকে ভূমাতে কিরকম উত্তরণ। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, ভুবন তোমার পানি নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে অশান্ত। রবীন্দ্রনাথ ট্রান্সলেশন করছেন, কি সুন্দর। রবীন্দ্রনাথ 103টি রবীন্দ্রনাথ সমস্ত কবিতাগুলো ট্রান্সলেশন নিজেই করেছিলেন। সবগুলোর প্রতি যে সুবিচার করতে পেরেছেন তা নয়, কিন্তু যেখানে করেছেন সেখানে তার কবি প্রতিভা পরিপূর্ণ উন্মেষ আমরা দেখেছি। কিন্তু উনি যখন আবার বাংলা থেকে কোনো ইংরেজির থেকে বাংলায় অনুবাদ করতেন, মূল অনুবাদকে সেটা ছাড়িয়ে যেত সৌন্দর্য। আমি একটা উদাহরণ দিচ্ছি, সবাই শেষের কবিতা উপন্যাসটির কথা জানো, সবাই জানো শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি কাব্য উপন্যাস। সেখানে একটি কবিতা আছে, blow gently over my garden, wind of the southern sea, at the hour my love cometh and calleth me. I repeat for your convenience, blow gently over my garden,
wind of the southern sea, at the hour my love cometh and calleth me. একটি প্রেমের কবিতা, মিষ্টি প্রেমের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওটাকে বাংলায় অনুবাদ করছেন তখন দেখবে যে মূল ইংরেজিকে ছাড়িয়ে গেছে। চুমিয়া যে তুমি আমারও বনভূমি, দক্ষিণ সাগরেরও সমীরণ, যে শুভ ক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম যদি অকারণ। মূল রচনাকে ছাড়িয়ে চলে গেল। আবার আমাদের একটু বোধহয় মনে খটকা লাগে, কৃপণ কবিতার কথা সবাই জানো, আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, ওইখানে যে উনি ট্রান্সলেশনটা করেছেন কিন্তু মূল বাংলার খুব কাছাকাছি আসতে পারেননি। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিনয় খুব ছিল, অত্যন্ত বিনীত নম্র মানুষ ছিলেন, সেই জন্য সব জায়গায় বলে বেরিয়েছেন যে আমার নিজের ইংরেজি জ্ঞান সম্পর্কে আমার তেমন ভরসা নেই, এবং এটা রবীন্দ্র নিন্দকরা তার বিরুদ্ধে বারবারই ব্যবহার করেছেন। যে রবীন্দ্রনাথ স্বয়ং তো বলছেন যে তিনি ইংরেজি কম জানেন, অথচ ব্যাপার হচ্ছে তিনি তার সমস্ত কবিতাগুলোই কিন্তু ইংরেজিতে নিজে অনুবাদ করেছিলেন। সিটি অফ গ্লাসগো জাহাজে 27শে মে যখন বম্বে থেকে ইংল্যান্ড যাচ্ছেন 1912 সালে, নিজে অনুবাদ করছেন। অনুবাদগুলো তো উনি করেছিলেন। তো এখন ব্যাপার হচ্ছে সেই অনুবাদগুলোতে মানে পড়ে ট্রান্সলেশনগুলো সব তোমরা জানো, পরবর্তীকালে আরও পড়বে। ইংল্যান্ডে গেলেন, যে অ্যাটাচিতে সেই কবিতাগুলোর ম্যানাস্ক্রিপ্টগুলো ছিল তার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে ছিল সেটা। যখন লন্ডনে নেবে, লন্ডন থেকে ব্লুমসবেরি যাবেন টানেল রেলওয়েতে, ওইখানে অ্যাটাচিটা ফেলে ভুলে চলে গেছেন। মানে রবীন্দ্রনাথের সমস্ত ওই অনুবাদগুলোর মানে 103টি কবিতার, 103 হবে না 104 হবে, একটা কবিতা আর একটা কবিতা দুটো নিয়ে একটা কবিতা করেছিলেন। তো যাই হোক, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বলে বাংলাতে একটা সম্পূর্ণ কাব্যগ্রন্থ আছে, কিন্তু গীতাঞ্জলিতে, ইংরেজি গীতাঞ্জলিতে যে 103টি কবিতা আছে সব কিন্তু ওই গীতাঞ্জলিরই অনুবাদ নয়। খেয়া, নৈবেদ্য, গীতিমাল্য, এরকম আরও কয়েকটি কাব্যগ্রন্থ, এমনকি অচলায়তন নাটক থেকেও একটি গান ওখানে উনি অনুবাদ করেছেন। যাই হোক, এই অনুবাদ পড়েই বুঝলে সবাই একেবারে অবাক, বিস্মিত, অভিভূত। ডব্লিউ.বি. ইয়েটসের কথা একটু আগে বলছিলাম না, ডব্লিউ.বি. ইয়েটস রবীন্দ্রনাথের একজন একান্ত অনুরক্ত ভক্ত। উনি ওই গীতাঞ্জলির প্রিফেস বা ভূমিকাটুকু লিখে দিয়েছিলেন, এবং সেখানে তিনি একটা জায়গায় লিখছেন নিজের স্বীকারোক্তি। এটা কি লিখছেন যে I carry the manuscript of these translations about with me for days, reading it in railway trains or on the tops of omnibuses and in restaurants, and I have often had to close it lest some stranger would see how much it moved me. এটা বাংলা করলে কি হয়, এই ডব্লিউ.বি. ইয়েটস নিজে 10 বছর পরে কিন্তু নোবেল পুরস্কার পাবেন। উনি কি বলছেন জানো, যে রবীন্দ্রনাথের ওই কবিতার অনুবাদগুলির পাণ্ডুলিপি উনি পকেটে করে নিয়ে বেড়াতেন। ট্রেনে যাচ্ছেন, ওনার সঙ্গে আছে, বাসে আছেন, ওনার সঙ্গে আছে, রেস্টুরেন্টে উনি বসে আছেন, সেখানে আছে, এবং পড়তে যাচ্ছেন, হয়তো কিছুটা পড়ছেন, পড়তে বন্ধ করে দিচ্ছেন। কেন? ওই যে পড়তে ওনার একটা মুগ্ধ, আবিষ্ট একটা মুহূর্ত আসবে, সেই আবিষ্টতার মুহূর্তে, মুগ্ধতার মুহূর্তে কোনো অপরিচিত ব্যক্তি তাকে দেখে ফেলেন এবং তিনি অস্বস্তি বোধ করেন। সেই জন্য সেটা এড়াতে উনি প্রায় খোলার পর কিছুক্ষণ পরপরই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ওই যে বলছেন, I have often had to close it lest some stranger
would see how much it moved me. এগুলো মনে রাখার কথা। কি আছে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে, কি শক্তি আছে, কি শক্তি আছে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পেয়েছিলেন। 13ই নভেম্বর ঘোষণা হয় সুইডিশ একাডেমি থেকে যে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তার আগে তো অনেক প্রক্রিয়া আছে, একটা চাটিকানি কথা নয়। নোবেল পুরস্কার এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে মান্যতাপ্রাপ্ত একটি পুরস্কার। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর তো সবাই তোমরা জানো, প্রথম শুধু ভারতবাসী নয়, প্রথম এশিয়াবাসী এবং প্রথম অশ্বেতকায়, অর্থাৎ কিনা নন ইউরোপিয়ান, অইউরোপীয় কবি। যেমন আজ পর্যন্ত ভারত উপমহাদেশে আর একজন কোনো সাহিত্যিক আমরা পেলাম না যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। যাই হোক, তো সেই তাদের মধ্যে কি একটু দেখো, 14 থেকে 18তে হচ্ছে সময়, এহলে আমাকে মনে করিয়ে দেবে। আচ্ছা, তো যখন 18তে হবে, 14 সালে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, জানো তো ঝড়ের আগে একটা থমথমে ভাব আছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি কিন্তু তখন ইউরোপে শুরু হয়ে গেছে। মানুষ অস্থির, মানুষ একটু শান্তির সন্ধানে, মানুষ একটা কিছু চাইছে যেটা তাদের মনের মধ্যে শান্তি এনে দেবে, শান্তি বাড়ি বর্ষণ করবে তাদের উপর। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে তারা এই জিনিসটি পেয়েছিলেন। এবং একজন কবি, সুইডেনেরই কবি হাইডেনস্টাম, উনি রবীন্দ্রনাথের পরে 1916 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনি কিন্তু সুইডেনেরই লোক। আর 14 এবং 15 বিশ্বযুদ্ধের এই নানা রকমের ডামাডুলের মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সাহিত্যে। 16 সালে হাইডেনস্টাম উনি সুইডিশ একাডেমিকে উচ্চ প্রশংসা করে মুগ্ধ আবিষ্টভাবে রবীন্দ্রনাথ সম্বন্ধে লিখেছিলেন। তার একটা জায়গায় একটি কথা লিখেছিলেন যেটা তোমাদের বলবার লোভ সংবরণ করতে পারছি না। ইট ইজ লাইক ড্রিঙ্কিং ওয়াটার অফ এ ফ্রেশ ক্লিয়ার স্ট্রিম। বাবু, তো মরুপথক্লান্ত অবস্থায় তুমি ভীষণ তৃষ্ণার্ত, একটি ঝর্ণার কাছে গেছো, সেই ঝর্ণার জল শীতল, সেটিকে তুমি অঞ্জলি ভরে পান করছো। ওই যে সুইডেনের কবি বললেন হাইডেনস্টাম, ইট ইজ লাইক ড্রিঙ্কিং ওয়াটার অফ ফ্রেশ ক্লিয়ার, অফ এ ফ্রেশ ক্লিয়ার স্প্রিং। এবং আর একজন একাডেমির একজন নোবেল কমিটির একজন বড় সদস্য, তিনি লিখেছিলেন, সে কথাটাও আমি একটু বলছি। কি লিখেছিলেন যে ইট ইজ সার্টেন, বড় কথা, ইট ইজ সার্টেন দ্যাট নো পোয়েট অফ ইউরোপ, নো পোয়েট অফ ইউরোপ সিন্স দ্য ডেথ অফ Goethe in 1832 can rival Tagore in noble simplicity, unaffected goodness and classical tranquility. Tranquility কথাটার অর্থ শান্তি। আবার ওখানে হাইডেনস্টাম লিখছেন, it is like drinking water of a fresh ক্লিয়ার স্ট্রিম। সেখানেও শান্তির অনুষঙ্গ। এই শান্তি বাড়ি বর্ষণ করেছিল গীতাঞ্জলির কবিতাগুলো। সুতরাং আজকে এই যে রবীন্দ্র স্মরণ, তোমরা রবীন্দ্রনাথের কথা অনেক পড়বে পরবর্তীকালে, তবে সেই যুগেও রবীন্দ্রনাথের নিন্দক ছিলেন, রবীন্দ্র বিদূষক ছিলেন। তো এমনকি এই যে W.B. yeatsের কথা বললাম তোমাদের একটু আগেই, আরেকজন কবির কথা এজরা পাউন্ড, তিনিও রবীন্দ্রনাথের ভীষণ গুণমুগ্ধ ছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন 1913 সালে ইনি নোবেল পুরস্কার পেলেন, এনারা আশ্চর্যজনকভাবে নীরব ছিলেন। তাই তোমরা বড় হলে এবং এই ব্যাপারে অনুসন্ধানী হলে তোমাদেরকে বলবো, খ্যাতি অখ্যাতির নেপথ্যে, কি বললাম বইটির নাম, খ্যাতি অখ্যাতির নেপথ্যে
সৌরীন্দ্র মিত্র, এর লেখাটি পড়লে এই যে রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে নানা রকমের বিক্ষোভ, সংক্ষোভ, ঈর্ষাপরায়ণতা সেগুলো ছিল, সেগুলো সম্পর্কে জানতে পারবে। কত সময় হয়েছে? আমার সময় হয়ে গেছে। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর খুব তোমাদের ভালো কাটুক। আমি তোমাদের আবার বিদ্যাপীঠ অন্তেবাসীদেরকে সবাইকে আমার স্নেহ, আদর, ভালোবাসা, আশীর্বাদ জানাই। জয় মা।